সেদিন খবরের কাগজে দেখছিলাম এক পরিবারের স্বামী স্ত্রী মেয়ে একসাথে আত্মহত্যা করে ঘরে পড়ে আছে। খবরে যেটুকু জানা গেল, ঋণের দায়ে হতাশ হয়ে ডিপ্রেশনে তারা মারা গেছে, আত্মহত্যা করেছে। এই খবর সপ্তাহে একটা দুটো দেখতেই পাই। কখনো দেখতে পাই কেউ টাকা ধার নিয়েছে বন্ধুর কাছ থেকে বা কোনো মহাজনের কাছ থেকে, দিতে পারেনি, তাকে খুন করা হয়েছে। খবরগুলো শুনি, মনটা খারাপ হয় ক্ষণিকের জন্যে, আবার ভুলে যাই। আসলে আজকে আমরা আলোচনা করব ঋণের ফাঁদ, ডেট ট্র্যাপ। আমাদের ব্যক্তিগত জীবনে এই ডেট ট্র্যাপ যে কি ভয়ঙ্কর একটা অভিশাপ, আতঙ্ক, এটা একটু বোঝা দরকার। এই ভোগবাদের যুগে এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। 20-50 বছর আগে ঋণের এই জাল, লোনের এই মায়াজাল এতটা ব্যাপক ছিল না। আমাদের সময় আমাদের বাবা মার অভাব ছিল, কিন্তু এইরকম ঋণের জালে জড়িয়ে পড়ার গল্প খুব একটা বেশি শুনতে পাইনি বা দেখিনি। আজকালকার দিনে যেভাবে বিভিন্ন পরিবার ঋণের জালে জর্জরিত হয়ে পড়ছে, এটা একটা আতঙ্কের বিষয় এবং একটু সচেতনতার দরকার। আমরা তো অনেক বিষয় সচেতন হওয়ার চেষ্টা করছি, নানা আন্দোলন, প্রকৃতি আন্দোলন থেকে পরিবেশ আন্দোলন, মানুষকে নানা বিষয় সচেতন করার লোক খুব কম। আজকে সংক্ষেপে এ বিষয়ে একটু সবাইকে সতর্ক করব, সাবধান করব। সঙ্গে যদি এই ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখেন, তাহলে একটা ফিনান্সিয়াল টিপস, বোনাস আইটেম আপনাদের জন্য আমার আছে, যেটা আপনাদের খুব দরকার হয়, সবসময় জানতে চান। একটা সহজ সূত্র জানাবো, সেটা বোনাস আইটেম, যদি পুরো ভিডিওটা দেখেন। আমি সুজয় দে, রিটায়ার্ড সিনিয়র ব্যাংকার। এই ঋণের চক্রব্যূহ বা ঋণের ফাঁদটা কীরকম, এটা আপনারা সবাই আমার থেকে ভালো জানেন। ফোনে প্রায় দেখবেন বেজে উঠল ওপার থেকে এক তরুণীর কণ্ঠস্বর, মিষ্টি কণ্ঠস্বর, স্যার আপনার জন্য ক্রেডিট কার্ড রেডি আছে, আপনি এটা নিয়ে যাবেন। বা কখনো ফোনে আপনি কল পাবেন, স্যার আপনার জন্য পার্সোনাল লোন 5 লক্ষ টাকা স্যাংশন হয়েছে, শুধু আপনার আধার কার্ডটা নিয়ে আসবেন, এলেই বাকি কাজ কমপ্লিট হয়ে যাবে। আসলে কি জানেন তো, ব্যাংকগুলো এবং বিভিন্ন ফিনান্সিয়াল অর্গানাইজেশনগুলো এখন কর্পোরেট লোন দিতে খুব একটা ভরসা পাচ্ছে না। এই নীরব মোদি, মেহুল চোস্কি, এই রকম ভূষণ স্টিল, বিভিন্ন কর্পোরেট লোন দিয়ে যেভাবে ডুবেছে, কিংফিশার যেভাবে ডুবেছে, তাতে ব্যাংকগুলো এখন নির্ভর করছে খুব বেশি করে রিটেল লোনের উপর। রিটেল লোন কোনগুলো? হাউজিং লোন, কার লোন, পার্সোনাল লোন, এই জাতীয় এডুকেশন লোন, এই জাতীয় সাধারণ লোন দিতে খুব উৎসাহী। বড় বিজনেস লোন বা কর্পোরেট লোন দিতে ব্যাংক একটু সংকোচ বোধ করছে। তার কারণ এনপিএর হার, নন পারফর্মিং অ্যাসেটস এত বেড়ে যাচ্ছে এবং রাজনৈতিক প্রভাবে বড় বড় শিল্পপতিদের
লোন আদায় করতে ব্যাঙ্কগুলোর খুব অসুবিধা হচ্ছে। তারা তো দেশ থেকে পালিয়ে যাচ্ছে। তা এরকম অবস্থায় কি করা যাবে? ব্যাঙ্কগুলো তো বেঁচে থাকতে হবে, আয় করতে হবে। সেই জন্যে তারা জোর দিচ্ছে হচ্ছে রিটেল লোনের উপর। সেই জন্যে তারা উপযাচক হয়ে আপনাদের ডাকছে, আসুন আসুন লোন নিয়ে যান, লোন নিয়ে যান। আমরাও তো এখন গ্যাজেট নির্ভর, আইফোন চাই, দামি স্যামসাং মোবাইল চাই 50,000 টাকার, হ্যাঁ, মাইক্রো ওভেন চাই, ওয়াশিং মেশিন চাই, দামি ফ্রিজ চাই, এসি চাই, গাড়ি চাই, টু হুইলার চাই, বাড়ি ফ্ল্যাট শহরে চাই। অতএব এই প্রলোভনে পা দেওয়াটা আমাদের পক্ষে খুব স্বাভাবিক। লোভ বেড়ে গেছে মানুষের। ভোগবাদী যুগে মানুষ সিম্পল লাইফ, স্পিরিচুয়াল লাইফের দিকে আর তত ঝুঁকছে না। তারা চাইছে যত তাড়াতাড়ি ভোগ করা যায়, অপেক্ষা করতে রাজি না যে ঠিক আছে 5 বছর একটু গুছিয়ে নিয়ে তারপরে হাউজিং লোনটা নেব কি কার লোনটা নেব। আবার আর একটা ব্যাপার আছে, লোক দেখাতে হবে। গাড়ি নর্মাল 2 লাখ 3 লাখ টাকার গাড়ি কিনলেও আপনি যাতায়াত করতে পারবেন, কমিউট করতে পারবেন। আপনি 50, 60, 80 হাজার টাকায় টু হুইলার কিনলেও যাতায়াত করতে পারবেন। কিন্তু লোক দেখাতে হবে। 2 লাখ টাকা, 5 লাখ টাকার টু হুইলার, 10 লাখ, 20 লাখ, 30 লাখ টাকার 4 হুইলার কিনতে হবে। 8-10 হাজার টাকায় অ্যান্ড্রয়েড ফোন যা পাওয়া যায় এবং আমাদের যা যা প্রয়োজন সমস্তই তাতে থাকে। কিন্তু তা হবে না, ওটা 6 মাস 1 বছর হয়ে গেলে ফেলে দিতে হবে, এক্সচেঞ্জ করে আবার একটা 40,000 50,000 টাকার স্যামসাং, ভিভো কিনতে হবে। নাহলে তো বন্ধুদের কাছে আমার স্ট্যাটাস থাকবে না। এই যে লোভ, এই যে শো অফ করার একটা ইচ্ছে, লোককে দেখানোর ইচ্ছে, এই জালে জড়িয়ে যায়। তারপরেই যখন ওই ফোন কলগুলো আসে, আপনি জানেন ক্রেডিট কার্ডের তো আমার মনে হলো হোটেলে খাবো, ক্রেডিট কার্ড সোয়াইপ করলাম, পয়সা দিয়ে দিলাম, পকেট থেকে নগদ দিতে হচ্ছে না। অতএব কতটা টাকার ভার সেটা বোঝা যাচ্ছে না। 2,000, 5,000, 10,000 ঢোকাচ্ছি, দিয়ে দিচ্ছি। আপনি কি জানেন ক্রেডিট কার্ডের ডিউজের উপর ব্যাঙ্কগুলো কী হারে ইন্টারেস্ট নেয়? ক্রেডিট কার্ডের উপর ব্যাঙ্কগুলো বাৎসরিক 30 থেকে 45% সুদ নেয়। হ্যাঁ, শুনে একটু অবাক লাগছে। এই যে লোন, এই একটার পর একটা লোন নিতে নিতে আপনার তারপরে স্বাভাবিক জীবনযাপন বিপর্যস্ত হয়ে পড়ছে, আপনি দিশাহারায় পড়ছেন, মানসিক অবসাদে ভুগছেন। তারপরে অনেকে আর সামাল দিতে না পেরে মৃত্যু পথযাত্রী হয়ে যায়। শুধু আপনি আমার মতো মধ্যবিত্ত উচ্চবিত্তরা না, আমার বাড়িতে যারা কাজ করে, আপনার বাড়িতে যারা কাজ করে, খোঁজ নিয়ে দেখবেন এরা গ্রামে ওই বন্ধন এনজিও টাইপের অসংখ্য এনজিও আছে, তারা টাকা ফাইন্যান্স করে। গ্রুপ, তাকে নাকি নাম দিয়েছে তারা গ্রুপ লোন। কোথাকার গ্রুপ ভগবান জানে। যে ইচ্ছে যাচ্ছে 25,000, 30,000, 40,000 উইদাউট এনি কোলাটারাল, অর্থাৎ কোনো সিকিউরিটি ছাড়াই তাদের টাকা দিচ্ছে। দেওয়ার পরিবর্তে প্রতি সপ্তাহে তাদের কিস্তি দিতে হয়, কারোর 500 টাকা, কারোর 1000 টাকা। এসে বলে কাকু এ মাসের টাকার 500 টাকায় অ্যাডভান্স আগাম দাও, কালকে কিস্তি দিতে হবে। এবং এরা রেগুলার নিচ্ছে। নিয়ে প্রশ্ন হচ্ছে, ঋণ নিয়ে যদি আপনি কোনো সম্পদ তৈরি করতে পারতেন ঠিক আছে, কিন্তু এটা তো খেতে, ভোগ করতে, মেয়ের বিয়ে দিতে, অসুখ বিসুখে খরচ চালাতে, যা যেভাবে হোক তারাও যাদের বাড়ি কাজ করে তাদের পুরনো ফ্রিজ, তাদের পুরনো ফ্যান, মাইক্রো ওভেন কিনে নিয়ে যাচ্ছে আমার সামনে, আমি দেখি তো।
এই যে ভোগ লালসা বেড়ে গেছে, তার ফল হচ্ছে কি এইগুলো তারা কিনে তারা কিন্তু কোনো সঞ্চয় করতে পারছে না। আমরা এর আগে আপনাদের বলেছিলাম পার্সোনাল ফাইন্যান্সের অন্যতম বিখ্যাত সূত্র হচ্ছে 50-30-20। 50 নিডস, যেটা না হলে আমার চলবে না, আমার খাওয়া দাওয়া, পোশাক, বাড়ি ভাড়া, ছেলেমেয়ের পড়াশুনো, চিকিৎসা, এই হচ্ছে নিডস। এতে 50 ভাগ টাকা আমার আয়ের 50 ভাগ টাকা খরচ করব। 30 ভাগ হচ্ছে ওয়ান্স, যেটা না করলেও চলতো, শপিং করা, কিছু হবি, বেড়াতে যাওয়া, রেস্টুরেন্টে খাওয়া, দামি মোবাইল ফোন কেনা, কোনো ইনস্টলমেন্টে কোনো গ্যাজেট কেনা, এতেই আমাদের 30%। আর 20% আমরা বলেছিলাম জমিয়ে রাখতে, সঞ্চয় করতে। কিন্তু আমরা এই 30%টাকে যদি আরও একটু কন্ট্রোল করতে পারি, তাহলে আমাদের এই এত লোন নেওয়ার দরকার হয় না। একটা গাড়ি 20 লাখ টাকা দিয়ে কিনলেন, 1 বছর বাদে জানেন ওই গাড়িটার 30% ডেপ্রিসিয়েশন হয়ে যাবে। পার্সোনাল লোন নিচ্ছেন, মেয়ের বিয়ে দেবেন কি ছেলের বিয়ে দেবেন, বিরাট ধুমধাম করে, সব লোক দেখাতে হবে, বিরাট বাড়ি ভাড়া করে আলো টালো জ্বালিয়ে বিয়ে দেবেন। সেটা সংক্ষেপে ছোট করে দেওয়া যেত, কিন্তু হবে না। আপনি 20 লাখ টাকা পার্সোনাল লোন নিলেন, তার ইন্টারেস্ট কত জানেন? নর্মালি 14-15%। ক্রেডিট কার্ড, কোনো দরকার নেই ক্রেডিট কার্ড, আপনার ডেবিট কার্ড থাকলেই যথেষ্ট। আপনার যেটুকু টাকা আছে তার ভিতরেই আপনাকে চালাতে হবে। ক্রেডিট কার্ড নইব চ। ক্রেডিট কার্ড যারাই নিয়েছে তারাই বিপদে পড়েছে। আমি বলছিলাম এই একেবারে গরিব মানুষ থেকে, যারা রিক্সা চালায়, আমাদের বাড়িতে যারা সহায়িকার কাজ করে, তারা থেকে শুরু করে নিম্নবিত্ত, মধ্যবিত্ত আমাদের মতো, আমরা কিন্তু এই লোনের জালে ক্রমাগত জড়িয়ে পড়ছি। ভাবছি আপাতত এটা নিয়ে সামাল দিই, তারপরে দেখা যাবে না। তারপরে আর দেখা যায় না। তারপরে কি হয়, আপনি যে লোন নিয়েছেন সেই লোনের কিস্তি শোধ করার জন্যে আপনি আবার বাইরে থেকে হয় কাবলিওয়ালা, নয় কোনো মহাজন, নয় কোনো বন্ধুর কাছ থেকে লোন দিয়ে কিস্তি শোধ করবেন। এই লোন নেওয়াটাকে যদি আপনারা কন্ট্রোল করতে না পারেন, তাহলে আপনাদের ভবিষ্যৎ কিন্তু খুব বিপদ। এই সাবধানতাটাই আজকে করতে এসেছি। এরপরে এ নিয়ে আরও আমার অনেক বন্ধু নানা বিষয়ে এই জাতীয় পার্সোনাল ফাইন্যান্সের উপর, কেউ শেয়ার মার্কেট, কেউ মিউচুয়াল ফান্ড, কেউ ব্যাংক লোনের নানা বিষয় জানতে চেয়েছেন। আমি একটা করে আসবো, তার কারণ আমার বয়স 73 বৎসর। আমি আর কতদিন আছি? তার আগে আমি নিজে হাতে যে কাজগুলো করেছি, নিজে হাতে যেগুলো বুঝেছি, সেগুলো আপনাদের বোঝাতে আসি। এখন এই ইএমআই কথাটা সবাই মুখে মুখে, ইএমআই কেউ শোনেনি বোধ হয়। 2-4 বছর বয়স হয়ে গেছে এমন বাচ্চা থেকে শুরু করে বৃদ্ধ, সবাই মুখে ইএমআই, আমার ইএমআই দিতে হবে, ইকুয়েটেড মান্থলি ইনস্টলমেন্ট। এই ইএমআই চক্করে পড়ে যে মানুষের কী দুর্বিপাক ঘটছে, সেটা আর বলে লাভ নেই। পরবর্তী ভিডিওতে আমরা আসবো অন্য বিষয় নিয়ে। হ্যাঁ, যে কথা বলেছিলাম, একটা বোনাস টিপস দেবো বলেছিলাম। বোনাস টিপসটা আর কিছু না, বেশিরভাগ মানুষ জানতে চায়, এটা বোধহয় একটা সাইকোলজিক্যাল কোনো ব্যাপার হয়ে গেছে, যে কত বছরে আমার টাকাটা ডাবল হবে। সে আমি দেখেছি ব্যাংকে অশিক্ষিত চাষি ভুষি মহিলা পুরুষ যিনি আসেন, যে বাবু এই যে 10,000 রাখছি, এটা
ডাবল কতদিন হবে, অর্থাৎ 20,000 কতদিন হবে। সে যতদিনে হোক তার কোনো আপত্তি নেই, সে নিয়ে ও নিয়ে ভাবছে না। এই ডাবল কতদিন হবে এই উত্তরটা জানতে চায়। তা আপনারা আমরা সবাই জানতে চাই। কেউ সচেতনভাবে জানতে চায় যে তাহলে আমি ইনভেস্ট করব কি করব না, আর কেউ ওই ডাবল যতদিনেই হোক ডবল কথাটা জানতে চায়। তাই সেই ফর্মুলাটা একটা সাধারণ কথা, 72, 72, 72 বুড়ো, 72, 72কে আপনি যে রেটে বলছে যে ইন্টারেস্টটা দেবে, সেই রেটটা দিয়ে 72 ভাগ করলে যে ফল আসবে ততদিনে টাকাটা ডাবল হবে। বোঝা গেল? ধরে নিন 72, এখন বাজারে যে ব্যাংকের রেট অফ রিটার্ন নর্মালি 7%। 7 দিয়ে 72 ভাগ দিন, কত হবে? 7 10 70, 2 অবশিষ্ট, মানে 10.3। তার মানে 7% রিটার্ন দিয়ে এলে আপনার ডাবল হবে 10 বছর 3 মাসের মতো। ধরুন কেউ বলল 10% রিটার্ন, তাহলে তার ডাবল হতে সময় লাগবে 7 বছর 2 মাসের মতো। শেষকালে ওই একটাই কথা, ঋণের জালে জড়াবেন না। ঋণ দেওয়ার জন্য কিন্তু আজকে ব্যাংকগুলো খুব উদ্গ্রীব, আপনাকে ডাকাডাকি করবে। আপনার ব্যাংকে যদি কিছু টাকা থাকে প্রায় ফোন টোন আসবে যে স্যার আপনি ক্রেডিট কার্ড নিন, স্যার আপনি একটা পার্সোনাল লোন নিন, স্যার আপনি হাউজিং লোন নিন। আপনি হিসেব করে বুঝে আপনার আজকে অনেকে হাউজিং লোন নিতে চাইবে বা গাড়ির লোন নিতে চাইবে, তার যে ডাউন পেমেন্টটা করতে হবে সেটা করতে সে আবার একজনের কাছে টাকা ধার করতে যাবে। যখন আপনার ডাউন পেমেন্ট নিজের সঞ্চয়ের থেকে দিতে পারবেন তখনই আপনি কাজে হাত দিন, তার আগে না। তখন দুদিক থেকে লোন হয়ে গেলে আপনি চাপে পড়ে যাবেন। এবং এই লোকগুলো কি হচ্ছে, লোন নেওয়ার পরে কেন এরা আত্মহত্যা করছে? এক তো ব্যাংক বা মহাজন যারাই হোক, তারা দেখলেই তাগাদা দিচ্ছে, সে রাস্তায় বেরোতে পারছে না। বেরোলেই বন্ধু হোক, মহাজন হোক, ব্যাংকের লোক হোক, স্যার কি অমুক টাকাটা দিলেন না, টাকাটা দিন। 14 বার ফোন কল, হুমকি করে আসছে। ব্যাংক আজকাল তার এজেন্ট রাখে, রিকভারি এজেন্ট। তারাও জানে আমি রিকভারি করতে পারলে আমি ভালো কমিশন পাবো। তারা ব্যাংকের পেইড সার্ভেন্ট না, তারা হচ্ছে এজেন্ট। ব্যাংক তার অনাদেয় টাকা আদায় করার জন্য এইসব এজেন্টকে রাখে। এটা গত কয়েক বছরে খুব বেড়েছে। এরা কি জানে? এরা জানে আমি যত টাকা আদায় করে দেবো তারপর একটা ভালো পার্সেন্টেজ পাবো। অতএব তারা হুমকি, খিস্তি, গালাগালি, আপনাকে হয়রানি, আপনার বাড়ির মেয়েদের উৎপাত করা, যতটা করতে পারে ততটা করবে আইন বাঁচিয়ে। এবং আপনি এই সমস্তর ভয়ে আস্তে আস্তে গুটিয়ে যাবেন, রাস্তায় বেরোবেন না, কারোর সাথে দেখা সাক্ষাৎ করবেন না। করতে করতে একসময় অবসাদে পুরো পরিবার ভাববেন এভাবে বেঁচে থাকা যায় না, এর থেকে এসো আমরা সবাই 3 জনে কি 4 জনে মিলে বিষ খেয়ে নিই বা ঝুলে পড়ি। এই হচ্ছে, এটা তো আমাদের খুব ভালো লাগে না। মৃত্যু স্বাভাবিক, আমি আর কদিন, 2 বছর 5 বছর, সেটা স্বাভাবিক মৃত্যু। কিন্তু এইভাবে একটা মানুষ মরলে খুব খারাপ লাগে। এগুলো তো দেখেছি, নিজে হাতে কত লোকের জমি বেচে দিয়েছি লোন পরিশোধ হয়নি বলে।
অতএব আপনারা সবাই ভালো থাকুন, এটাই আমি কামনা করি। থ্যাংক ইউ।